আজকের আমি এসেছি রাজা রামমোহন রায়ের কলকাতার বাড়িতে। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ, কারণ সেই সময় ভারতে চলে আসা নানা কুসংস্কারকে ভেঙে সতীদাহ প্রথার মতো নিষ্ঠুর প্রথাকে তিনি বন্ধ করেন। এছাড়াও তিনি নারী শিক্ষার অধিকারের জন্য লড়াই করেন আর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন। রাজা রামমোহন রায় তার জীবনের অনেকটা সময় কলকাতাতে কাটিয়েছিলেন, আর এই বাড়িটা তিনি 1815 সালে 13,000 টাকা দিয়ে কিনেছিলেন। আর বর্তমানে এই বাড়িটা রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে পরিণত হয়েছে। আর আজকের আমরা এই মিউজিয়াম সহ পুরো বাড়িটা ভালো করে ঘুরে দেখবো। তাহলে চলো এখন ভেতরে ঢোকা যাবে। এই মিউজিয়ামটা সোমবার বাদে প্রতিদিনই খোলা থাকে সকাল 11টা থেকে বিকাল 4টে অবধি। আর এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা, আর যদি তোমরা মোবাইলে ভিডিওগ্রাফি আরে করতে চাও তাহলে এর জন্য আলাদা 50 টাকা। তো এখন এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 200 বছরেরও বেশি পুরানো, তখনকার দিনের সিঁড়ি। কিন্তু এখন এই সিঁড়িটা দিয়ে তোমরা উপরে উঠতে পারবে না, কারণ এটা এখন পুরনো হয়ে গেছে। তো এখন ওপাশে আর একটা নতুন সিঁড়ি করা আছে, সেইটা দিয়ে তোমরা উঠতে পারবে উপরে। তো এই হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরে। 1772 খ্রিস্টাব্দের 22শে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাজা রামমোহন রায়ের যবে থেকে জ্ঞান হয়েছে তিনি তবে থেকে জাতপাত মানতেন না, মূর্তি পূজাতে বিশ্বাস করতেন না। আর তারই কারণে মাতা তারিণী দেবী রামমোহনের ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। আর পিতা মারা যাওয়ার পর সেরকম পরিবেশে থাকতে না পেরে নিকটবর্তী রঘুনাথপুরে কানা দ্বারকেশ্বর নদীর পাশে শ্মশান ঘাটের কাছাকাছি একটা নতুন বাড়ি করে সেখানে রাজা রামমোহন রায়কে চলে যেতে হয়। এখনো যদি তোমরা কখনো এই জায়গাটায় যাও তাহলে তোমরা এই বাড়িটার ভগ্নাবশেষ দেখতে পাবে। আর ওখানে নাকি একটা সতীবেদীও আছে। বলা হয় যে ওইখানেই রামমোহন রায়ের বৌদি অলোকমঞ্জুরি দেবীকে সহমরণে জোর করে পাঠানো হয়েছিল। তো এখানে এসে আরেকটা জিনিস জানতে পারলাম যে রাজা রামমোহন রায়ের ছেলে ভারতের প্রথম বিচারপতি ছিলেন। আর এই হচ্ছে রাজা রামমোহন রায়ের পোশাক। তিনি যে টুপিটা পরতেন, এই জুতো, চাদর। রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন ভগবান এক, কিন্তু তার এই বিশ্বাসের সাথে সমাজের কোনো মিল ছিল না। অথচ তিনি তার এই বিশ্বাসের সঙ্গে প্রাচীন হিন্দু শাস্ত্রের মিল খুঁজে পেলেন এবং তিনি সুনিশ্চিত হলেন যে পরবর্তীকালে হিন্দু ধর্মের মধ্যে নানা রকম বিকৃতি ঘটেছে। তো সেই কারণে তিনি প্রাচীন হিন্দু শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে লেখালেখি করে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করেন। আর তখন যারা রামমোহনের বিরোধী ছিলেন তারা রামমোহন রায়কে নিয়ে অনেক কিছু লেখালেখি করতে শুরু করলেন। তো তার কারণে দুই পক্ষের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়। আর সেই কারণে 1816 খ্রিস্টাব্দে বড়বাজারে একটা তর্ক সভা আয়োজন করা হয়। সুব্রমণ্য শাস্ত্রী আর রামমোহন রায়ের মধ্যে মুখোমুখি একটা তর্কযুদ্ধ হয়। আর সেই সময় কিন্তু কলকাতায় এই তর্ক সভাটার প্রচুর পরিমাণে প্রচার হয়েছিল। আর শেষমেশ সেই তর্ক সভাটা রাজা রামমোহন রায় জিতেও যায়। তো সেইটাকেই আর কি এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে সেই জঘন্য অমানবিক একটা প্রথা, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কতটা নিষ্ঠুর ছিল যে ধরো কোনো একটা বাড়িতে একটা বুড়ো মারা গেছে, তার বউয়ের বয়স 16-17 বছর। তো 16-17 বছরের একটা মেয়েকে জ্বলন্ত চিতায় ঠেলে দিত ধর্মের নামে। সমাজ তো তাকে ঠেলতোই, তার সাথে তার নিজের পরিবারের লোকেরাও তাকে বাধ্য করতো জ্বলন্ত চিতায় পুড়ে মরার জন্য। আর শুধু সতীদাহ প্রথাই নয়, আরও অনেক নিষ্ঠুর প্রথা তখন ছিল, যেমন গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বাল্য বিবাহ, এরকম নানা ধরনের কুসংস্কার তখন ছিল সমাজে। আর তখন বেশিরভাগ মানুষই এইগুলোর পক্ষে ছিল। রাজা রামমোহন রায় যখন সমাজের এই সমস্ত কুসংস্কার, জাতিভেদ, অন্ধবিশ্বাস নিয়ে কথা বলতে শুরু করে তখন সমাজের মানুষেরাই রাজা রামমোহন রায়কে হিন্দু বিরোধী, নাস্তিক এ সমস্ত কথাবার্তা বলতে থাকে। আর সমাজ তো নয়, বাদই দিলাম, নিজের পরিবারের লোকজন, নিজের আত্মীয় স্বজন, বাবা মাও একই কথা বলতো। আসলে তখন ধর্মের নামে যে জিনিসগুলো হয়ে আসছে সেই জিনিসগুলোকে মানুষ প্রশ্ন করতো না, যে এটা আদৌ কি ধর্মের, নাকি যারা ধর্মের ঠেকা নিয়ে বসে রয়েছে তারা এইগুলো শুরু করিয়েছে। তো এগুলো জানতে চায় না আর কি। আসলে তখন ধর্মের নামে যেসব জিনিসগুলো হতো সেইগুলো নিয়ে মানুষ প্রশ্ন করতেই চাইতো না। মানে যেটা হয়ে আসছে সেটাকে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে মানতে শুরু করে দিত। এখানে যে কটা মানুষের ছবি দেখতে পাচ্ছ এনারা হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে ছিলেন। যেমন এখানে দেখতে পাচ্ছ দুয়ারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায় তো ছিলেনই। আর এখানে দেখতে পাচ্ছ লর্ড উইলিয়াম বেন্টিক, যিনি 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইনত বন্ধ করেন। আর দুয়ারকানাথ ঠাকুর যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে দুয়ারকানাথ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গ্র্যান্ডফাদার। এই পাশে তোমরা যাদের ফটো দেখতে পাচ্ছ এনারা হচ্ছে সতীদাহ প্রথা যাতে থেকে যায়, মানে সতীদাহ প্রথা যাতে বন্ধ না হয় তার পক্ষে এনারা ছিলেন। তো এখন আমার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ
যেমন এখানে চেয়ার, টেবিল, ও পাশে বাদ্যযন্ত্র, এইসব জিনিসগুলো কিন্তু রাজা রামমোহন রায়ের ব্যবহার করা জিনিস। এইটা হচ্ছে সেই সময়টাকে দেখানো হয়েছে যখন 1830 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়ে ইংল্যান্ডে পাঠান ব্রিটিশ সরকারের কাছে মুঘল সম্রাটের ভাতা বাড়ানোর কথা বলার জন্য, আর তার সাথে সতীদাহ প্রথা যাতে আর কোনোদিনও ফিরে না আসে সেটা দেখার জন্য তিনি গেছিলেন। ইংল্যান্ডে যাওয়ার পর রাজা রামমোহন রায়ের শরীর ক্রমশ খারাপ হতে থাকে, আর 1833 সালে 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তিনি তার এক বন্ধুর বাড়িতে মারা যান। আর এটাই হচ্ছে রাজা রামমোহন রায়ের মৃতশয্যার ছবি। তো এটা হচ্ছে ডেথ মাস্ক। ইংল্যান্ডে তখন এটা খুব প্রচলিত ছিল, মানে কোনো মহান ব্যক্তি মারা গেলে তখন তিনি মৃতশয্যায় কিরকম ছিলেন তার মুখের মধ্যে অনেক কিছু দিয়ে সেই ছাপটাকে তুলে নেওয়া হতো। আর এটাই হচ্ছে রাজা রামমোহন রায়ের অরিজিনাল ডেথ মাস্কটার রেপ্লিকা। এই মিউজিয়ামটায় আসতে গেলে তোমাদের প্রথমে মেট্রো করে আসতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। তো এই হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট। এখান থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে, তোমরা যদি অটো করে যেতে চাও। 1.6 কিলোমিটার এখান থেকে। এখানে একটা দোলনা ছিল কিন্তু এখন দোলনাটা নেই। তো এখন আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আর দারুণ অভিজ্ঞতা ছিল, অনেক কিছু দেখার ও জানার ছিল। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একবার হলেও এখানে আসো, অনেক কিছু জানতে পারবে। আমি তো তাই অনেক কিছু তোমাদেরকে দেখাতেও পারলাম না, যতটা ভিডিওর মাধ্যমে হয় আর কি ততটাই দেখিয়েছি। আর আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।